আশা করি এটা বুঝতে কারোর কোনো সমস্যা নেই। আচ্ছা, এর আগে আমাদের একটা অঙ্ক স্কিপ হয়ে গেছে, সেটা একবার দেখে নিই। 4-এরটা। আচ্ছা, 4-এরটা কি বলেছে? মিতার তৈরি দুটি ঘনক যাদের প্রত্যেকটি ধার 8 সেমি দৈর্ঘ্যের পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করেছে। তাহলে কি বলেছে? মিতার তৈরি দুটো ঘনক আছে। ঘনক কিরকম দেখতে হয় আগে দেখি। তাহলে ঘনক ধর এরকম দুটো আছে। তাহলে এই ঘনক দুটোকে কি করেছে? পাশাপাশি রেখেছে। তাহলে এইরকমই আর একটা ঘনক রেখে দিয়েছে তার পাশে, ঠিক? তাহলে সেই ঘনক দুটো এইভাবে অ্যাটাচ আছে, ঠিক আছে? আছে তো অ্যাটাচ। তাহলে এখানে কি দুটো ঘনক প্রথমে আলাদা ছিল, তাহলে এর দৈর্ঘ্য কত? 8। এর দৈর্ঘ্য কত? 8। যখন তারা সেপারেট আছে তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত? 8 8 করে সবারই। কিন্তু যখন দুটো ঘনক একসাথে মিলে গেছে তখন তাদের দৈর্ঘ্যটা কত হয়ে গেছে? এই দুটো যোগ হয়ে গেল। তাহলে কত হয়ে গেল? নতুন দৈর্ঘ্য হয়ে গেল 16। কিন্তু দেখ, উচ্চতা আর প্রস্থ, মানে এই যে প্রস্থটা, এটা কি কোনো চেঞ্জ হলো? এটা আমাদের সেমই রয়ে গেল। কেন? কারণ পাশাপাশি জুড়েছে, মানে তার দৈর্ঘ্যটা বেড়েছে। প্রস্থ সেম আছে, উচ্চতা সেম আছে। তাহলে কি বলেছে? মিটার তৈরি দুটি ঘনক প্রত্যেকের ধার কত? 8 সেমি। আচ্ছা, ঘনকটির প্রতিটি ধার এর দৈর্ঘ্য কত? প্রতিটি ধারের দৈর্ঘ্য কত? 8 সেমি। ঠিক আছে? এখন এদেরকে পাশাপাশি যুক্ত করে একটা আয়তঘন তৈরি করলো। এইভাবে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। ঘনকটির তো নয়, ঘনক দুটির। প্রতিটি ধারের দৈর্ঘ্য 8 সেমি। এখন ঘনক দুটিকে একত্রিত করলে কি হয়? আয়তঘন সৃষ্টি হয়। ফলে আয়তঘনের নতুন দৈর্ঘ্য কত? 8 প্লাস 8 কত? 16। 16 কি? সেমি। আচ্ছা, আয়তঘন নতুন দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আয়তঘন এর উচ্চতার কি কোনো চেঞ্জ হবে? হবে না। কত হবে? 8 সেন্টিমিটারই থাকবে। প্রস্থ কত হবে? ওই একই থাকবে, 8 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে গেলাম। তাহলে আয়তক্ষেত্রের কি জানতে চেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল, সরি আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব আয়তঘন এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে রে? 8। সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 16 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 16। তাহলে কত? 2 ইন্টু 16 8 128 প্লাস 8 8 64 প্লাস 128। তাহলে কত পাচ্ছি? 2 128 128 256 256 প্লাস 64 কত হচ্ছে? 256 আর 64। 6 আর 4 10, 6 আর 5 11 12, 2 আর 1 3, কত? 320। এটা যোগ করলে 8 আর 4 12 আর 8 20, 2 আর 6 8 আর 2 10 আর 2 12, 1 আর 1 2 আর 1 3। 320 ইন্টু 2 মানে কত? 640 বর্গ একক। আচ্ছা, এবারে কি বলেছে? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য মানে কি সূত্র? আয়তঘনর কর্ণের দৈর্ঘ্যের কি সূত্র পেয়েছিলাম আমরা? এখান থেকে একবার দেখে নি।
আয়তঘন মানে সমকোণী চৌপাল, কর্ণের দৈর্ঘ্য সূত্র এইটা। তাহলে এটা হয়ে গেল একটা, সমগ্রতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল 640 বর্গ একক। আবার একটা লিখি, অতএব আয়তঘনের ঘনটির কর্ণের দৈর্ঘ্য, আয়তঘনটির কর্ণের দৈর্ঘ্য কত? 8 সেমি, 8 সেমি, 8 সেমি। রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কি পেয়েছি আমাদের? 16, রুট ওভার অফ 16 স্কোয়ার। প্রস্থ কত পেয়েছি? 8 স্কোয়ার। উচ্চতা কত পেয়েছি? 8 স্কোয়ার। তাহলে 16 স্কোয়ার কত? 16 স্কোয়ার কত? 256। 8 স্কোয়ার কত? 64 প্লাস 64। তাহলে কত পাচ্ছি? 256 প্লাস 64 প্লাস 64 কত হবে টোটাল? 4 আর 4 8 আর 6 14 4, হাতে রইল 2, 1 5 আর 6 আর 5 6 6 12 আর 5 17 আর 1 18 আর 2 আর সরি 6 আর 4 10 আর 4 4 আর 4 8 আর 6 14 4, হাতে রইল 1 6 আর 6 12 আর 5 17 আর 1 18 আর 1, হাতে রইল 2 আর 1 3, 384। 384 আবার কার রুট? 16 16 256। দুশো ছাপ্পান্ন, 64 দুগুণে 128, 8 আর 6 14 4, হাতে রইল 5 আর 6 আর 6 12, 384 441। হচ্ছে 17, 4 আর 4 8 আর 6 14 4, হাতে রইল 384। 384 হচ্ছে 361 হচ্ছে 19-এর, 384 কার হবে? দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 16, 8 8 64, 16 16 256। রুট ওভার অফ 16 মানে 256, 64 plus 64। তাহলে দৈর্ঘ্য হয়ে গেছে 16 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 384। আট 64 8 64 384।
তাহলে কি হলো আমাদের 384 রুট ওভার অফ 384। তাহলে কর্ণের দৈর্ঘ্য যেটা আসছে আমাদের সেটাই রেখে দেবো, কোনো অসুবিধা নেই। যেমন আমাদের মান দিয়েছে সেরকম আমাদের উত্তর বেরোবে। আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা নেই। রুট ওভার অফ 384 কি হবে, কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে, আর সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে 640 বর্গ একক। আশা করি বোঝা গেছে সবারই। তাহলে নেক্সট ম্যাথস কি বলেছে দেখে নি। আচ্ছা, এই সাতেরটা আশা করি বুঝে গেছো সবাই। নেক্সট কি বলেছে, একটা সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য। আচ্ছা, সমকোণী চৌপলাকার মানে কি, ওই একই জিনিস, আয়তঘন। ঘরের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 5, প্রস্থ কত বলে দিয়েছে 4, উচ্চতা কত বলে দিয়েছে 3। এখন ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে দেখি। দেখো, সবচেয়ে লম্বা দণ্ড মানেই কি, কর্ণ বরাবর। এইটা যদি একটা আয়তক্ষেত্র হয় তার সব থেকে বড় কোনটা, তার কর্ণ। ঠিক তেমন যদি আয়তক্ষেত্রটা যদি আয়ত ঘন হয়ে যায় তাহলে তার মধ্যে রাখা সব থেকে বড় কর্ণ কি হয়ে যাবে, একটা কর্ণ থেকে নিয়ে আর একটা কর্ণ পর্যন্ত সব থেকে বড় যে দাগ টানা যাবে সেইটাই হবে সব থেকে বড় লম্ব বা সব থেকে বড় দাগ। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য সূত্র ফেলে দেবো। দৈর্ঘ্য কি ফর্মুলা, দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ কত 4 মিটার, উচ্চতা কত 3 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি, শুনি একবার সবার কাছ থেকে, কমেন্টে জানাও। কর্ণের দৈর্ঘ্য সমানই হবে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার কত 5 স্কোয়ার, প্রস্থর স্কোয়ার কত 4 স্কোয়ার, উচ্চতার স্কোয়ার কত 3 স্কোয়ার। 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9। তাহলে কত পাচ্ছি 25 প্লাস 25 সমানই কত 50। 50 রুট মানে কত পাচ্ছি 2 ইন্টু 25। 2 ইন্টু 25 মানে কি, 25কে ভাগ করলে কত পাবো 5 ইন্টু দুটো 5 বেরোবে। এই দুটো 5 থেকে কি পাবো, একটা 5 নিয়ে নেবো, আর এই রুটের ভেতরে 2টা পড়ে থাকবে, মানে কি পাবো ভেতরে 2 ইন্টু 5 ইন্টু 5 মানে কি পাবো 5 রুট 2। আশা করি এটা বুঝতে কারোর কোনো সমস্যা নেই। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 5 রুট 2। তাহলে সব থেকে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে, অতএব দণ্ডটির সব চাইতে বড় দণ্ডটির দৈর্ঘ্য কত হয়ে যাবে রে, কত হয়ে যাবে গো 5 রুট 2। কি মিটার না বর্গ মিটার, মিটার। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট কি বলেছে দেখি, কিছুই না, এটা জাস্ট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে, আমি ডায়াগোনালের লেন্থ বার করব, কর্ণের দৈর্ঘ্য বার করব। তাহলে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। জাস্ট ভ্যালু বসিয়েছি, ফর্মুলা দিয়ে আমার অ্যান্সার বেরিয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখি, বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটা খাল কাটা হয়েছে। আচ্ছা, যদি মোট এত ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা ছিল। ওকে, তাহলে কি বলেছে, ধরো এইটা একটা আয়ত ঘনকাকার মাঠ, একটা খাল আছে, ঠিক আছে, এটা একটা খাল আছে মানে কি এর ওপরে মাটি আছে, এটা মাটি এরকম করে, ঠিক আছে, এরকম করে মাটি আছে, এখানে লোক হাঁটছে, তাহলে খালটা কাটা হয়েছে এরকম ভাবে, হ্যাঁ কি না। দিয়ে এইখানে কি বলেছে, কি বলে দিয়েছে 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে। 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে মানে কি 240 ঘনমিটারই মাটি কোথায় আছে, এই জায়গাটার মধ্যে ছিল, তাহলে এইখান থেকে তুলে ওটা ফেলা হয়েছে কত 240 ঘনমিটার। আচ্ছা, ঘনমিটার মানে কি বলেছি, ঘন মানেই মনে রাখবো সেটা কি আয়তন বার হয়েছে, ঘন মানেই কি বার হয়েছে মনে রাখবো আয়তন বার হয়েছে। কার আয়তন বার হয়েছে, এটা কি রকম দেখতে, সমকোণী চৌপল মানে কি আয়তঘন, আয়তঘনর কি বার বেরিয়েছে
আয়তন বেরিয়েছে। কত বেরিয়েছে? 240 ঘনমিটার। এবার কি বলেছে? গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর। আচ্ছা দেখো এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, এটা বলেছে 8 ডেসিমিটার, এটা বলেছে 2 মিটার। একটা মিটার একটা ডেসিমিটার দুটো আলাদা আলাদা হবে না, সবসময় একই প্রজাতি একই জাতীয় করতে হবে। তাহলে ডেসিমিটারকেও কিসে নিয়ে যাব? মিটারে নিয়ে যাব। আর বা মিটারটাকে কিসে নিয়ে যাব? ডেসিমিতে নিয়ে যাব, যে কোনো একটা। কিন্তু একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, আয়তনটা কিসে দিয়েছে? ঘন মিটারে দিয়েছে, ঘন ডেসিমিটারে বলেনি। তাহলে আমরা কোনটা নিয়ে যাব? ডেসিমিটারকেই মিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে কি বলেছে এখানে? 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর। আচ্ছা তাহলে আয়তন বার করতে গেলে কি বের করতে হবে? মানে আয়তঘনের আয়তন বার করতে গেলে কি ফর্মুলা আছে আমরা জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতাটা কত বলে দিয়েছে? 3 ডেসিমিটার গভীর। তাহলে এখানে গভীরে কাটছে মানে কি? উচ্চতাটা নিচের দিকে আছে, মানে কি গভীর যেটা সেটাই বোঝাচ্ছে এখানে উচ্চতা। ওপরে হলে কি হবে? উচ্চতা। আর সেই একই জিনিসটা যদি নিচের দিকে নেমে যায় তাহলে কি হয়ে যাবে? সেটা গভীরতা। বোঝা গেল? কোন একটা বাড়ি যদি ওপর দিকে করি তাহলে সেটা কি বেরোবে? বাড়িটার উচ্চতা। ঠিক তেমন আমি যদি কোনো কুয়া খনন করি বা কোনো গর্ত খনন করছি তাহলে সেটা কি হয়ে যাবে? তার গভীরতা বেরোবে। নিচের দিকে নামলে গভীরতা আর ওপরের দিকে উঠলে কি হবে? উচ্চতা। তাহলে এখানে কি পেলাম? উচ্চতা কত বলেছে? গভীরতা কত বলে দিয়েছে? 8 ডেসিমিটার। আর চওড়া কতটা বলে দিয়েছে? 2 মিটার। তাহলে লম্বা কতটা? লম্বা মানে কি? দৈর্ঘ্য কত জিজ্ঞাসা করেছে। তাহলে কি করে নেব? মনে করি দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? x ধরে নিলাম। প্রস্থ কত বলে দিয়েছে? প্রস্থ আমার বলে দিয়েছে 2 মিটার চওড়া, 2 মিটার। আর গভীরতা? গভীরতা গভীরতা কত? 8 ডেসিমি। 8 ডেসিমিটার মানে কি? 8 ডেসিমিটার মানে কত মিটার? আমাদের ওই ইউনিট টেবিলটা মনে রাখতে হবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে আমাদের কিসে দেওয়া আছে? ডেসিমিটার দেওয়া আছে। ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে কি করব? ডিভাইডেড বাই 10, 10 দিয়ে ডিভাইড করব। কেন? এক একটা ঘর আমাদের কত করে? 10 করে বাড়ে। এই দিক থেকে এই দিকে গেলে মাল্টিপ্লাই হবে, এই দিক থেকে এই দিকে গেলে ডিভাইড হবে। তাহলে 8 ডেসিমিটার মানে কত? 8/10 মিটার। এটা আমরা 8/10ই রাখবো, দশমিক করতে যাব না, পরে আমাদের অসুবিধা হবে না হলে। তাহলে এখানে আয়তন কত বেরোবে? অতএব গর্তটির আয়তন কত বেরোবে? ফর্মুলা অনুযায়ী x ইন্টু 2 ইন্টু 8/10, ঠিক কিনা? তাহলে কত বেরিয়ে গেল? 8 দুগুণে 16x, 16x/10। আচ্ছা অতএব মাটির পরিমাণ কত? 16x/10। আচ্ছা আয়তন মানেই তো মাটি, আয়তন মানে কি? পুরো জায়গাটা। আচ্ছা এই পুরো জায়গাটাই তো মাটিটা ভরে আছে রে, হ্যাঁ কি না? তাহলে মাটির পরিমাণ যা, গর্তের আয়তনও তাই। এখানে আবার মাটির পরিমাণ বলে দিয়েছে কত? 240 ঘনমিটার। তাহলে আমি বলতে পারি প্রশ্নানুসারে কি বলতে পারি? 16x/10 ইকুয়াল টু 240। তাহলে x ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 16x ইকুয়াল টু কত? ইমপ্লাই 240 ইন্টু 10। তাহলে x ইকুয়াল টু কত পেলাম? 240 ইন্টু 10 বাই কত? 16। 8 কত? 8 2 8, 3 আবার 2 কত? 5 3 5 কত? 150 মিটার। তাহলে খালটির গভীরতা কত পেলাম? খালটির দৈর্ঘ্য কত মিটার পেলাম? 150 মিটার। আচ্ছা একবার দেখি আমি ঠিক করেছি নাকি, ক্রস চেক করে নিই একবার। দৈর্ঘ্য হচ্ছে x মিটার, দৈর্ঘ্য x মিটার, প্রস্থ 2 মিটার, গভীরতা 8 ডেসিমিটার মানে 8/10। তাহলে গর্তটির আয়তন কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা বা গভীরতা এখানে x ইন্টু 2 ইন্টু 8/10, 8 দুগুণে 16, 16x/10। তাহলে মাটির পরিমাণ কত? 16x/10। 16x/10 ইকুয়াল টু কত? 240, আমরা যেটা জানি। তাহলে 16x/10
এটা তাহলে অ্যান্সার কত আসবে এখান থেকে বোঝা যাচ্ছে, কাটাকাটি করলে আসছে 140 মিটার। তাহলে কি বলে দেবো, অতএব এখানে আমি উত্তরটা লিখছি, খালটি লম্বা ছিল, অতএব খালটি লম্বা ছিল কত কত মিটার, খালটি লম্বা ছিল কত মিটার, 150 মিটার। ঠিক আছে, আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নাই। তাহলে আমরা নেক্সট ম্যাথসের দিকে এগিয়ে যাব। নেক্সট কি বলেছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এত মিটার বলে দিয়েছে। আচ্ছা, কিসের, ঘনকের, ঘনকের কিসের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি জানি আমরা, a√3 বলে দিয়েছে কত, সরি দেখছিস বলছি √3 আর লিখছি 2। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে সবার আগে কি জানতে হবে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য জানতে গেলে ঘনকের দৈর্ঘ্য কত প্রতিটি ধারের, মনে করি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত, a সেমি। অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি সূত্র জানি, a√3। আচ্ছা, এইটাই তো বলে দিয়েছে 4√3 প্রশ্নানুসারে, a√3 সমানি কত, 4√3। তাহলে a সমানি কত, 4√3 বাই কত, √3। কেন, কারণ a এর সাথে √3 কি আছে, গুণ আছে। তাহলে এই দিকে যদি গুণ থাকে এই দিকে গেলে কি হয়ে যাবে, জিনিসটা ভাগ হয়ে যাবে। তাহলে a সমানি কত বেরিয়ে গেল, 4, √3 ক্যান্সেল হয়ে গেল। তাহলে a পেয়ে গেলাম কত, 4। এটা কি, বাহুর দৈর্ঘ্য, এই সরি প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য, প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যদি পেয়ে যায় 4, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। অতএব অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত পাবো রে, কি ফর্মুলা ছিল, 4 তো নাই, 6 ইন্টু a স্কোয়ার। 6 ইন্টু a মানে কত, 4 তার স্কোয়ার। তাহলে 6 ইন্টু 4 4 16, 16 6 96 বর্গ সেমি। আশা করি বুঝতে পেরেছো সবাই, অঙ্কটা বুঝতে কারোর কোনো সমস্যা নেই। তাহলে কত পেয়ে যাব আমরা, ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। নেক্সট কি বলেছে দেখি একবার, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত, 60 সেমি। ঘনকটির ঘনফল কত হবে হিসাব করে দেখি। আচ্ছা, ঘনফল মানেই কি জানি, মনে রাখবো আয়তন, আয়তন যা ঘনফল তাই, বা আর একটা কি জানতে চাইবে, ব্যাস এই দুটোই মনে রাখি, আর কি জানতে চাইবে জেনে লাভ নেই, এখনকার জন্য এইটুকুই যথেষ্ট। আচ্ছা, ঘনকের ধারগুলোর দৈর্ঘ্যের সমষ্টি। আচ্ছা, তাহলে একটা ঘনকের কটা ধার ছিল আমরা আগে পড়েছিলাম, কটা আগের ক্লাসে। আচ্ছা, আমাদের এই আয়তঘনর আজকে ক্লাস, আজকে আয়তঘনর আমাদের সেকেন্ড ডে। আচ্ছা, আয়তঘনর আজকে আমাদের দ্বিতীয় দিন। আগে একটা আয়তঘনের ক্লাস করেছি, যে ক্লাসটাই, সেই ক্লাসটা যারা এখনো পর্যন্ত করো নাই তারা অবশ্যই করে নাও, ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসের লিঙ্ক অবশ্যই দেওয়া আছে, যাও ঝটপট গিয়ে ওই ক্লাসটা করে নাও, নাহলে এই ক্লাসের অনেক কিছু জিনিস বুঝতে পারবে না, মিস করে যাবে। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে, দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি। তাহলে ঘনকের কটা ধার আছে জানি, অতএব আমরা জানি একটি ঘনকের কটি ধার, ধার সংখ্যা 12টি এবং প্রতিটি ধারের দৈর্ঘ্য, প্রতিটি ধারের দৈর্ঘ্য কত, প্রতিটি ধারের দৈর্ঘ্য কি সবসময় সমান, তাই তো। ঘনকের কি বলেছি, সবকটা ধার সবসময় সমান হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকটাই সেম হয়ে থাকবে। তাহলে আমি কি বলতে পারি, দৈর্ঘ্য, আচ্ছা এখান থেকে একটা অ্যাজিউম করে নি, ধরি ঘনকটির
প্রতিটি ধারের দৈর্ঘ্য কত a। অতএব মোট 12টি ধারের দৈর্ঘ্য কত 12 a। তাহলে একটা ধারের দৈর্ঘ্য যদি হয় a, তাহলে 12টা ধারের দৈর্ঘ্য কত 12 a। তাহলে এখানে সবকটা ধারের সমষ্টি কত বলেছে 60 সেমি। তাহলে প্রশ্ন অনুসারে আমি এটা বলতেই পারি। সরি, হ্যান্ডরাইটিং এর উপর যাস না কেউ, হ্যান্ডরাইটিং আমার ভীষণ বাজে। ম্যাথসটা কিভাবে হচ্ছে সেটা দেখ। প্রশ্নানুসারে 12 a সমানই কত 60, তাহলে a সমানই কত 60/12, 12 নামতা কত 12, 5 যা 12, 5 যা 60, 5। তাহলে a কত বেরিয়ে গেল, এর মান বেরিয়ে গেল 5। এটা কি ধরেছি প্রত্যেক ধারের দৈর্ঘ্য। তাহলে ঘনকটির ঘনফল আয়তন কত, অতএব ঘনকটির আয়তন কত, কত আয়তন কি ফর্মুলা a কিউব। তাহলে a মানে কত 5 × 5 × 5 বা কত বলতে পারি 5 তার হোল কিউব, 5 এর কিউব কত 125। আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নেই। এটা কি ঘন সেমি। সব সময় ইউনিট কি হবে এর ঘন সেমি, মিটার থাকলে ঘন মিটার, কেজি থাকলে ঘন কেজি, যাই থাকবে সাথে ঘন লাগিয়ে দেবো, কেজি তো থাকতে পারে না। যাই হোক বোঝানোর জন্য বললাম। নেক্সট কি বলেছে দেখি, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি বলেছে 216 বর্গমিটার। আচ্ছা, ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি যা সমগ্র তলের ক্ষেত্রফল তো তাই, একই তো জিনিস রে, জিনিসটা আলাদা। এই যে একটা ঘনক বলে দিয়েছে, ঠিক আছে, এই ঘনকটা কটা তল, 1 2 3 4টে, আর ফ্রন্ট ফেসটা 5টা, আর পিছনেরটা একটা 6টা তল। প্রত্যেকটা তলের এক একটা ক্ষেত্রফল আছে, তার মানে কি হয়ে যাবে এক একটা পৃষ্ঠতল। তাহলে টোটাল 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বলে 216 বর্গমিটার, তার মানেই তো সমগ্র তলের ক্ষেত্রফল 200 বর্গমিটার, 216 বর্গ সেমি, মিটার সেন্টিমিটার যাই বলেছে সেটা। আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নেই। ব্যাস, আবার কি, তাহলে ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত এটা। তাহলে মনে করি সবার আগে ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত a। ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত 6a²। তাহলে এখন প্রশ্নানুসারে, আচ্ছা এখানে একটা লিখে দিই আবার, ঘনকটির 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এর সমষ্টি কত, 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি কত হবে, এই কত বলেছে 216 বর্গমিটার বর্গ সেমি। তাহলে ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফলও যা, 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলও সেম হবে। তাহলে প্রশ্ন অনুসারে আমি বলতেই পারি 6a² = 216, তাই তো। আশা করি বুঝতে কারোর কোনো অসুবিধা নেই এতটা পর্যন্ত। তাহলে লিখে দিই 6a² সমানই কত 216। তাহলে a² সমানই কত 216/6, 6 3 18 36, 6 6 36। তাহলে a² সমানই কত 36। তাহলে a সমানই কত বলতে পারি +√36। √36 মানে কি, রুটের ভেতরে 6 × 6, তাহলে 6 6 থেকে কি বেরোবে একটা 6 বেরিয়ে যাবে। তাহলে ঘনকটির আয়তন জানতে চেয়েছে, তাহলে a সমানই কত পেয়ে গেলাম, কত পেলাম 6, মানে কি প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য। অতএব ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য কত পেলাম রে 6 সেমি। অতএব ঘনকটির মোট
ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য কত 6 সেন্টিমিটার। তাহলে এখন ঘনকটির কি জানতে চেয়েছে আয়তন, আয়তন। এই ডট ডটটা কি বুঝতে পারছিস তো, ঘনকের জন্য একই জিনিস লিখছি না, আমি ডট ডট দিয়ে চালাচ্ছি। ঘনকের আয়তনের ফর্মুলা কি, এ কিউব, এ মানে কত 6, 6 এর কিউব, 6 এর কিউবও বেরোবে 216 কি ঘন সেমি। তাহলে 6 এর কিউব কত 216। দেখ ক্ষেত্রফলের সমষ্টি আর আয়তন একই উত্তর আসছে, যেমন প্রশ্ন তেমন উত্তর, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে আবার ভাবতে বসবো না যে 216ই কেন হলো, অন্য কিছু আসা উচিত ছিল, কোনো দরকার নেই। যেমন ভ্যালু দিয়েছে সেরকম আমাদের রেজাল্ট বেরোবে, টেনশনের কোনো কারণ নেই। ফর্মুলা মনে রাখবো আর জাস্ট ইমপ্লিমেন্ট করবো ফর্মুলাটাকে, যেটা অ্যান্সার আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ, তবে সিলি মিস্টেক ভালো করে ক্রস চেক করব যেন না থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ যেন একদম না থাকে, এইগুলো একদম ত্রুটিহীন হয় যেন। ঠিক আছে, চলো তাহলে নেক্সট অঙ্ক এগিয়ে চলি। আচ্ছা, এটাতে কারোর বুঝতে কোনো সমস্যা নেই তো? নেক্সট কি বলেছে দেখি। একটি সমকোণী চৌপালের আয়তন 432, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটো ঘনকে পরিণত করা হলো। আচ্ছা, আগে একটা করলাম, আমাদের ফার্স্ট অঙ্কটাই ছিল কি, দুটো ঘনককে মিলিয়ে কি করেছিলাম, একটা সমকোণী চৌপাল বানিয়েছিলাম, মনে পড়ে? এই অঙ্কটা 4 দাগের, কোথায় গেল, এই যে আগের দিনের এই 4টা আজকে করেছিলাম। দুটো ঘনক, সেই দুটো ঘনককে মিলিয়ে কি করেছিলাম, একটা সমকোণী চৌপাল বানিয়েছিলাম। ঠিক এটাতে আমরা কি করছি, দুটো সমকোণী চৌপাল, একটা সমকোণী চৌপালকে ভেঙে কি করছি, দুটো ঘনকে পরিণত করছি। তাহলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে, সমান আয়তন বিশিষ্ট। আচ্ছা, তার মানে কি জানতে চেয়েছে, একটা আয়তঘন আছে, এই আয়তঘনটাকে মাঝখান থেকে কি করে দিয়েছে, ডিভাইড করে দিয়েছে এরকম ভাবে, ঠিক আছে, দুটো ভাগ করে দিয়েছে, দুটো সমান ভাগে ভাগ করেছে। এখন একটা জিনিস বল, হলো দুটো সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে এখন যদি দুটো সমান ভাগে ভাগ করি, তাহলে দুটোর আয়তন কি হয়ে যাবে, সেম হবে, একই হবে। তাহলে টোটাল যে আয়তন সেটা কি দুটো ভাগে ভাগ হয়ে যাবে, প্রত্যেকটার আয়তন একই হয়ে যাবে। তাহলে টোটাল আয়তন কত বলে দিয়েছে 432। তাহলে 432কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 দুগুণে 4, 2 16। তাহলে এক একটা কত 216, এর কত 216। তাহলে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত ধরে নেব, এ ধরে নেব। এটা আমি শর্টে করে দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকবে, বাড়িতে নিজেরা করবি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ঘনকের আয়তন কত পেয়ে গেলাম 216, প্রতিটি ঘনকের আয়তন কত পেলাম 216, তাই তো? টোটাল আয়তন কত 432 যদি হয়, তাকে সমান দুভাগে ভাগ করেছি, একটা দুটো, তাহলে এক একটা ঘনকের আয়তন কত হবে 216 করে হবে। তাহলে একটা যদি 216 হয়ে যায়, আর একটা কত হবে, সেটাও 216 হবে। আর এটা কি হবে, এক একটা ঘনক তৈরি হবে। এক একটা যদি ঘনক তৈরি হয়, ঘনকের কি মনে রাখবো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কি সমান। তাহলে ঘনকের মনে করি, ঘনকের দৈর্ঘ্য সমানি প্রস্থ সমানি উচ্চতা সমানি এ ধরে নিলাম, মনে করি বা ধরি। তাহলে এটার আয়তন সমানি কত, কি জানি ফর্মুলা, এ কিউব, প্রশ্নানুসারে করেই দিচ্ছি শর্টে, এটা তোরা বাড়িতে ভালো করে ফেয়ার করে করবি। এ কিউব সমানি কত 216, তাহলে এ সমানি কত পাবো, কিউবিক রুট অফ 216। তাহলে কিউবিক রুট মানে কি 6 ইন্টু 6 ইন্টু 6। স্কোয়ার রুট থাকলে যেমন দুটো থেকে একটা বেরোয়, কিন্তু কিউবিক রুট থাকলে তিনটে থাকলে তার থেকে একটাই বেরোবে, সেটা বেরোলো 6। তাহলে এ কত পেয়ে গেলাম 6। তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 6 একক। এটা তোরা পরীক্ষার খাতায় যেমন করে করবি সেরকম ভাবে লিখে লিখে বাড়িতে করে নিবি, মানে এইরকম ভাবে লিখে লিখে। আচ্ছা,
এতটা আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নেই। নেক্সট যাব। কি বলেছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। আচ্ছা, প্রতিটাকে 50% যদি কমায় তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। এটা ভেরি ইন্টারেস্টিং অঙ্ক একটা। তাহলে একটা ঘনক আছে, ধর এটা, ঠিক আছে, এটা একটা ঘনক আছে, এর ঘনকটাকে কি করছে 50% কমিয়ে দিচ্ছে। কাকে? প্রতিটা বাহুকে। মানে ঘনকটা, একটা কথা বল না, বাহুগুলোকে যদি কমিয়ে দিই, ছোট করে দিই, সে 50% হোক কি 1/3 হোক, যাই হোক, তাহলে ঘনকটা, বাহুগুলো যদি কমিয়ে দিই, ঘনকটা ছোট হবে না বড় হবে? এই কমন সেন্সটুকু আছে আশা করি। কমানো হলে ঘনকটা অটোমেটিক ছোট হয়ে যাবে, আর যদি বাড়ানো হতো প্রতিটা বাহুকে তাহলে ঘনকটা কি হতো? বড় হতো। কিন্তু এটা ঘনকই থাকবে, চেঞ্জ হয়ে আয়তঘন বা গোলক এসব কিছু হবে না, কারণ ঘনকের প্রতিটা বাহুর মান সমান। এখানে প্রতিটা বাহুকেই যদি কমায় তাহলে সবটাই একইভাবে কমতে থাকবে। তাহলে জিনিসটা কি হবে? প্রত্যেকটা বাহু 50% কমলে সেটা ঘনকই থাকবে। এবার 50% কমুক কি 60% কমুক, যাই কমুক, তাহলে আমার এর যদি দৈর্ঘ্য ধরে নি, মনে করি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য একক। আচ্ছা, একক কত বলা নেই, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, হেক্টোমিটার কিচ্ছু বলা নেই, তাই ধরে নিলাম একক। এখন ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য, এটা ঘনকটির আয়তন বা ঘনফল। ঘনফল কত হবে? এ কিউব জানি, বর্গ নয়, ঘন একক। ঘন একক। আচ্ছা, তাহলে আয়তন বা ঘনফল কি বেরিয়ে গেল? এ কিউব ঘন একক। এখন ঘনকটির প্রতিটি ধার 50% করে কমানো হলে বর্তমানে ধারের দৈর্ঘ্য, কত? আগে কত ছিল? এ ছিল, এটা থেকে কতটা কমেছে? এ এর 50%। এ এর কত? 50%, মানে কত? a/100। তাহলে এটা কত পাবো? a মাইনাস 0 0 ক্যান্সেল, 5 2, মানে a মাইনাস a/2। তাহলে কত পাবো? a থেকে a/2 বাদ দিলে a/2ই থাকবে। এটা কি হবে? একক। অতএব নতুন ধার বিশিষ্ট ঘনকের ঘনফল কত হবে? নতুন ধার হয়েছে এটা, তাহলে এর ঘনফল কত হয়ে যাবে? a/2 তার হোল কিউব, মানে কত? a/2 এর কিউব সমান কত? a/8। আশা করি এতটা বুঝতে কারোর কোনো সমস্যা নেই। ঘন একক, আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা নেই। দিয়ে কি বলেছে? মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। তাহলে অতএব মূল ঘনক এর ঘনফল বাই পরিবর্তিত ঘনকের ঘনফল। তাহলে মূল ঘনকের ঘনফল কত? এ কিউব, আর পরিবর্তিত ঘনকের ঘনফল কত? এ কিউব, এ কিউব বাই 8, এ কিউব বাই 8। তাহলে এই জিনিসটা আছে, এটাকে কি হবে? পাশে গেলে উল্টে যাবে, এ কিউব ইন্টু 8 বাই এ কিউব। তাহলে কত পেলাম? 8 বাই কিছু নেই, মানে 1, 8/1। তাহলে এখান থেকে কি লিখতে পারি? মূল ঘনক এর ঘনফল ইজ টু
পরিবর্তিত পরিবর্তিত ঘনকের ঘনফল সমানি কত 8:1। কেন দেখ মূল ঘনক ইস টু পরিবর্তিত ঘনক, মূল ঘনক ইস টু পরিবর্তিত ঘনক, ওপরটা ইস টু নিচেরটা, তাহলে কি হবে ওপরটা ইস টু নিচেরটা। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে কিচ্ছু না, অঙ্কটা সোজা, শুধু দেখবো কত পার্সেন্ট কমছে বা কত পার্সেন্ট বাড়ছে, যেটা বলবে তার রেসপেক্টে আমরা এগোবো। তাহলে ঘনক যেটা বলেছে দৈর্ঘ্য বের করলাম, তাহলে প্রথমে কি করে নিলাম প্রতিটি ধারের দৈর্ঘ্য ধরে নিলাম, সেখান থেকে আয়তন বার করলাম, তাহলে পুরনো যে ঘনক তার আয়তন বার করে নিলাম। এবারে প্রতিটি ঘনকের ধার কত পার্সেন্ট কমিয়েছি 50% কমিয়ে নিচ্ছি, তাহলে 50% যদি কমিয়ে নিই তাহলে নতুন তো একটা ধার বেরোবে, সেই ধারটা কত a মাইনাস a এর 50%। কেন প্রথমে আছে a, প্রথমে ধার এইটা, সেটা থেকে কমেছে, কমে কতটা কমেছে 50% কমেছে, কার 50% প্রথমটার 50%, তাহলে a মাইনাস 50% অফ এইটা সমানই কত a মাইনাস এটা এবার ক্যান্সেল করে যোগ বিয়োগ করে বেরোচ্ছে কত a/2। তাহলে এখন নতুন ধার বিশিষ্ট ঘনকের ঘনফল কত পেয়ে গেলাম a/2 তার হোল কিউব, মানে a³/2 কিউব, a³/2 কিউব মানে a³/8। তাহলে এখন আগের ঘনকের ঘনফলও পেয়েছি, মূল ঘন বর্তমান ঘনকের ঘনফলও পেয়ে গেছি, তাহলে এই দুটোকে কি করলাম ভগ্নাংশের আকারে লিখলাম, দিয়ে তারপরে বাইটাকে অনুপাতে কনভার্ট করে দিলাম। আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা নেই। নেক্সট কি বলেছে দেখে নি, কি বলেছে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1। আচ্ছা, উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। বাহ, ভেরি গুড। এখন সমকোণী চৌপল আকার দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা সমানই কত 3:2:1। ধরি আনুপাতিক ধ্রুবক কত আনুপাতিক ধ্রুবক হচ্ছে x, অতএব দৈর্ঘ্য সমানই কত, দৈর্ঘ্য কত বলেছে 3, 3 এর সাথে x বসিয়ে দেবো 3x। প্রস্থ কত বলেছে, প্রস্থ কত বলেছে 2, তাহলে 2x। উচ্চতা কত বলেছে 1, মানে উচ্চতা হচ্ছে 1x, তাহলে দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x, উচ্চতা 1x। ভেরি গুড। এবারে কি বলেছে উহার আয়তন, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা পেয়ে গেছি, আয়তনও বলে দিয়েছে 384, তাহলে আয়তন 384 মানে দেখে নি একবার টুক করে। অতএব সমকোণী চৌপলটির আয়তন, ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে কি 3x ইন্টু 2x ইন্টু 1x মানে কত 6x³। তাহলে কত পেলাম 6x³ প্রশ্নানুসারে কি 6x³ সমানই কত পেয়ে যাব 384। কেন, কারণ সমকোণী চৌপলের আয়তন বলেই দিয়েছে অলরেডি, তাহলে এখান থেকে x³ সমানই কত পাবো তাড়াতাড়ি বলো 384 বাই কত 6, কেন 6টা এর সাথে গুণ আকারে আছে, এইদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে x³ সমানই এটা, তাহলে এটাকে কেটে দেবো 6 6 36 37 38 2 10 4 24 6 4 24, তাহলে কি পাচ্ছি x³ সমানই 64। তাহলে x সমানই কত পেয়েছি কিউবিক রুট অফ 64, 64 এর কিউবিক রুট মানে কত 4 ইন্টু 4 ইন্টু 4 মানে কত পেলাম 4, তাহলে x এর মান কত পেলাম 4। তাহলে অতএব দৈর্ঘ্য সমানই কত পাচ্ছি রে একটু বলে দাও দেখে,
3 ইন্টু এক্স মানে কত 4, মানে 3 4 12। এবার জাস্ট এখানে এক্স এর মানগুলো বসিয়ে দেবো। প্রস্থ কত পাচ্ছি, প্রস্থ হচ্ছে 2 ইন্টু 4 8। উচ্চতা কত পাচ্ছি 1 ইন্টু 4 4। কি এগুলো আয়তন ঘন সেমি বলেছে, তাহলে এগুলো কি হবে সেমি সেমি সেমি, এগুলো কি সেমি সেমি সেমি। এবারে কি জানতে চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি 6 ওহো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 8 ইন্টু 12 প্লাস 8 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 12, তাহলে কত পাবো 2 ইন্টু 12 8 কত 96 প্লাস 8 4 কত 32 প্লাস 12 4 কত 12 3 36 12 4 48, তাহলে কত পাচ্ছি 48 96 32, মানে এখান থেকে উত্তরটা কত চলে আসছে 96। 8 আর 2 10 আর 6 2 ইন্টু 8 আর 2 10 আর 6 16 6, বাহ সাবস্ক্রাইবটাকে আমি নষ্ট করে দিলাম। 8 আর 2 10 আর 6 16 6, 4 আর 3 7 9 আর 7 4 আর 3 7 আর 9 আর 7 16 16 আর 1 17 176 176 দুগুণে কত 6 দুগুণে 12 17 দুগুণে 34 আর 1 35 352, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম 352। সমগ্র তলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি। আশা করি এটা বুঝতে কোনো সমস্যা নেই। নেক্সট কি বলেছে দেখি, একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, আচ্ছা বুঝতে পারলি তো এটা, প্রথমে কি করলাম অনুপাত যেটা দেওয়া আছে সেই অনুপাতটাকে প্রতিটা সেপারেট করে নিলাম, সেখান থেকে কি করলাম আয়তন বার করে নিলাম, কেন কারণ আয়তন এখানে বলে দিয়েছে, দুটোকে আমরা অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনে পুট করব, প্রশ্নানুসারে পুট করব, তাহলে এখান থেকে এক্স কিউব পেয়ে গেলাম, এক্স কিউব থেকে আমি এক্স পেয়ে যাচ্ছি কি সুন্দর সুন্দর করে 4 পেয়ে গেলাম, 4 যদি পেয়ে যায় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই পেয়ে যাচ্ছি সুন্দরভাবে 12 8 আর 4, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি পেয়ে যায় তাহলে কি পেয়ে যাব সমগ্র তলের ক্ষেত্রফল ইজিলি। নেক্সট কি বলেছে দেখে নিই একবার, একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এটা, আচ্ছা চা ভর্তি বাক্সের ওজন বলেছে 52 কেজি 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কেজি হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত বার করি। বাহ ভেরি গুড, ভেরি ইন্টারেস্টিং অঙ্ক, এটা বোঝার চেষ্টা কর ভালো করে কি বলেছে বোঝ। সবার আগে কি বলেছে চা বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত 7.5, এটা এটা এটা, আচ্ছা চা ভর্তি বাক্সের ওজন বলে দিয়েছে এটা, তাহলে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা একটা 52 কেজি 350 গ্রাম, খালি অবস্থায় কত 3.75 কেজি, দেখ এখানে 3.75 কেজি আর এখানে 52 কেজি 350 গ্রাম, এটা চাইলে বলতেই পারতো 52.350 কেজি, সেটা তোকে ভেঙে বলেছে যাতে তোর মাথাটা গুলিয়ে যায়, ব্যাস আর কিচ্ছু না। কি করে করব সুন্দরভাবে দেখে যা, দেখছিস 1 ঘন ডেসিমি জায়গায় কেমন ফুল স্টপ পড়ে গেছে, এটা হবে 1, ঠিক আছে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে, তাহলে চা বাক্সের দৈর্ঘ্য কত 7.5 ডেসিমি 6 ডেসিমি 54 ডেসিমি, তাহলে অতএব এখন চা বাক্সের দৈর্ঘ্য কত, এখন চা বাক্সের দৈর্ঘ্য কত 7.5 ডেসিমি, প্রস্থ কত 6 ডেসিমি, আর কি উচ্চতা 5.4 ডেসিমি। আচ্ছা তাহলে চা বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম সব কটা, তাহলে এখানে একটা কথা বল চা বাক্স কি বলেছে চা ভর্তি বাক্সের ওজন কত 52.35
গ্রাম। তাহলে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা কর, চা ভর্তি বাক্সটা যদি চা ভর্তি থাকে, তার মানে কি চা ভর্তি বাক্সর ওজন মানে চাটা কতটা ভর্তি আছে সেইটাই তো তার কি বাক্সটার আয়তন। কারণ বাক্সর আয়তন কোনটা, যেটার মধ্যে জল থাকতে পারে, চা থাকতে পারে, গ্যাস থাকতে পারে, যে ফাঁকা জায়গাটা সেটাই হচ্ছে তার কি সেই বাক্সটার আয়তন। বা সেটা যদি সলিড হয় তাহলে তার বাক্সটার ভেতরে কতটা মেটেরিয়ালস আছে, লোহা থাকলে লোহা আর যা থাকবে সেটা। তাহলে আয়তন বলতে কি বোঝা গেছে, ওজন যেটা সেটাই হবে তার আয়তন। তাহলে এখানে বাক্সের ওজন প্লাস চা কতটা আছে সেইটা অ্যাড হয়ে কি আছে 52 কেজি 350 গ্রাম। তাহলে সবার আগে চা বাক্সের আয়তন বার করি। অতএব চা বাক্সটির আয়তন, চা বাক্সটির আয়তন কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা কত, কি ফর্মুলা, 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। আচ্ছা 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, তাহলে এটা কি হবে 7.5 75 7 105 5 6 30 30.0, তার মানে 54 0 74 43 3 1 2 যা 6 4 14 4 24, আর এটা 5 1 35 আর 1 36 24, হ্যাঁ 24। তাহলে কত পেয়ে গেলাম, চা বাক্সটির আয়তন 243 কি ঘন কি মিটার। তাহলে কত ঘন মিটার। তাহলে এখানে একটা জিনিস বল, আচ্ছা ডেসিমিটার আছে, সরি মিটার কেন বলছি, বল আমাকে কেউ। শিট, আশা করি বুঝতে কারোর অসুবিধা নেই এতটা। তাহলে চা বাক্সের আয়তন কত পেয়ে গেছি এইটা। আচ্ছা চা বাক্সের আয়তন এইটা পেয়েছি মানে কি চা আছে এখন বাক্সের মধ্যে, না খালি চা বাক্সের আয়তন এটা। তাহলে কি এই 3.75 কেজি যেটা সেটাই এটা আমি একটা বলতে পারি। তাহলে চা ভর্তি বাক্সের ওজন, তাহলে এখন কি বলেছে, চা ভর্তি কাকশো কেন রে, বাক্সের ওজন, চা ভর্তি বাক্সের ওজন কত, কত বলেছে 52 কেজি, কত 350 গ্রাম। তার মানে কি 52.350 গ্রাম। তাহলে খালি বাক্সের, আবার খালি বাক্সের ওজন, খালি বাক্সের ওজন কত বলেছে 3.75 গ্রাম। তাহলে চা বাক্সটির আয়তন যদি হয় এটা, তার মানে কি এটা চা বাক্সটাতে কতটা চা ধরবে, হ্যাঁ কি না। তাহলে এই খালি বাক্সের ওজন আর চা ভর্তি বাক্সের ওজনটাকে যদি আমি মাইনাস করে দিই কি পাবো এখান থেকে, চা ভর্তি আছে, চা ভর্তি থাকা মানে কি চা প্লাস বাক্স। আচ্ছা চা প্লাস বাক্স থেকে যদি আমি খালি বাক্সটা বাদ দিয়ে দিই কি পড়ে থাকবে, চায়ের ওজন। চায়ের ওজন কত পাবো, তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দিলে কত পাবো 53 10 5, সরি কি করছি এটা ভালো করে দেখি, 3.75 0 0 5 0 10 থেকে 3 13 থেকে 7 বাদ দিলে 6.84। তাহলে চায়ের ওজন কত এত, আরে এটা কেজি কিলোগ্রাম। তাহলে চা বাক্সের ওজন কত পেলাম 48.6 কেজি। এতটা বুঝতে আশা করি কোনো সমস্যা নেই। তাহলে চা বাক্সের আয়তন কত 243 ঘন ডেসিমি। তাহলে 243 ঘন ডেসিমি যে আয়তন সেইটাতেই চা ধরবে কতটা 48.6 কেজি চা ধরেছে। তাহলে 1 ঘন ডেসিমিতে কতটা চা হবে বের করে নেব। এখন দেখ চা বাক্সটির আয়তন মানে কি, যেটা চা বাক্সের আয়তন সেই জায়গাটাতে কি ধরবে চা ধরবে, এটা ধর চা বাক্স, চা বাক্সের আয়তন ধর ভেতরের এইটা, তাহলে এই আয়তনে কি থাকবে এই জায়গাটায় চা থাকবে। তাহলে চায়ের পরিমাণ
সমানই কি চা বাক্সের আয়তন। তাহলে বলতেই পারি আমি 243 ঘন ডেসিমিতে চা ধরবে 48.6 কেজি। এখন 243 ঘন ডেসিমিতে চায়ের ওজন কত? 48.6 কেজি। পয়েন্টের পরে 00 যদি লাস্টে থাকে তার কোনো ভ্যালু নাই জানি। তাহলে 1 ঘন ডেসিমিতে চায়ের ওজন কত হবে? 48.6 বাই 243 সমানই কত? 243 বাই এটা 43 দুগুণে 86, কেটেই যাবে 2 মানে 0.2 হবে। 0.2 কেজি। 0.2 কেজি মানে কত বলতে পারি? 0.2 কেজি মানে কত? বল তাড়াতাড়ি 0.2 কেজি মানে 200 গ্রাম। পারি বলতে? তাহলে 1 ঘন ডেসিমিতে চায়ের ওজন কত? 200 গ্রাম। তাহলে এটা কত হবে? 1 ঘন ডেসিমিতে চায়ের ওজন 200 গ্রাম। আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নেই এই অঙ্কটা। ঠিক আছে, ব্যাস আজকে আমরা এখানে স্টপ করলাম। নেক্সট ডেতে আমরা বাকিটা কমপ্লিট করে নেব। যাদের কোনো বুঝতে অসুবিধা আছে তারা অবশ্যই কমেন্টে জানাস। আর আগের যে ক্লাসটা কমপ্লিট হয়েছে 6টা 7টা ম্যাথস, সেই ম্যাথস কটা অবশ্যই করে নিস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ যা যা ম্যাথস করলাম ভালো করে প্র্যাকটিস কর। আগে যাবতীয় যা ডাউট আছে সেই ডাউটগুলোকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাস। বা যদি কারোর কোনো কিছু এক্সট্রা ডাউট হয়ে থাকে, আমার নাম্বার, ইমেল আইডি সব দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই কন্ট্যাক্ট করে নিস। মিস যেন না হয়। ম্যাথসে তোকে 100 আউট অফ 100 পেতেই হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকিস, টাটা।